জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র, অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝায় সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটার সাথে আমরা একমত নই। ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে আমরা সেটা গতবারও বলেছি। এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত। এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধন পরবর্তীতে সেখানে যে প্রিয়াম্বল আছে এটার সাথে আমরা একমত নয়, সেটা রিমুভ করতে হবে। তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছি। সে বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস। সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়। এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। আসলে জনগণ হচ্ছে সোভারেইন অথরিটি হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেইন পার্লামেন্টে আসে এবং সোভারেইন হাউসে, সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই তারা শাসিত হয়। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে, ওইভাবেই থাকুক। ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই, ইট ইজ ওকে। আর এরপরে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে একইভাবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই কথাগুলো ওখানেও আমরা ধারণ করার ক্ষেত্রে একমত হয়েছি। এখানে ওনাদের একটা প্রস্তাব ছিল, যেহেতু ধর্ম নিরপেক্ষতা আমরা রহিত করার জন্য ওনাদেরই প্রস্তাব, সেই ক্ষেত্রে ওনারা এটা পরিষ্কারভাবে কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করতে চান। যেমন বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। এটা উল্লেখ করা যায় কিনা সেটাতে আমরা একমত হয়েছি যে উল্লেখ করা যায়, যদি তাতে অসুবিধা না হয় আর কি। আর বহুত্ববাদের কথা তো আগেই বলেছি, সেটা আমরা বিপক্ষে। এখন অন্যান্য বিষয় যেগুলো আপনারা জানতে চাইতে পারেন সেই বিষয়গুলো আমরা যেখানে এক জায়গায় এসছি, যেমন মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে যে চ্যাপ্টারটা ওনারা ইনক্লুড করতে চেয়েছিলেন, আমরা আমাদের প্রস্তাবে বলেছি যে মৌলিক অধিকার শুরু হচ্ছে 26 অনুচ্ছেদ থেকে শুরু করে 47 অনুচ্ছেদ পর্যন্ত আর কি। সেই অনুচ্ছেদগুলোতে যে সমস্ত জায়গায় সংশোধনী এবং সংযোজন প্রয়োজন হয়, যে সমস্ত ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে একমত এবং নীতিগতভাবে একমত হচ্ছি, সেগুলো ইনক্লুশন করে ওনারা আমাদেরকে ড্রাফট আকারে দিলে সেটা আমরা দেখে আমাদের বিবেচনাগুলো বলবো। যেমন একটা বিষয় বলি, ইন্টারনেটকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার জন্য আমরাও একমত এবং অনেক পক্ষ থেকে একমত করা হয়েছে। যে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা বিষয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি শুরু হচ্ছে আর্টিকেল 8 থেকে এই আর্টিকেল 25 পর্যন্ত, আর মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হচ্ছে 26 থেকে 47 পর্যন্ত। এবং এই মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে, এটা কিন্তু এনশিওর করতে হয় রাষ্ট্রকে। সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট মাস্ট বি এনশিওর্ড বাই দি স্টেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তো এইখানে মৌলিক অধিকার বেশি করে বাড়ানো মানে হচ্ছে রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং অর্থনৈতিক সক্ষমতার উপরে একটা নির্ভরশীলতা আসবে, কিন্তু রাষ্ট্রকে সেইটার গুড গভর্নেন্সের জন্য রাষ্ট্রের উপরে ছেড়ে দিতে হয়। সেই জন্য কিছু বিষয় থাকবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে, বাট এনফোর্সেবল করার জন্য সেটা থাকবে কিছু বিষয় মৌলিক অধিকার অধ্যায়ে রাষ্ট্রকে যেখানে এনশিওর করতে হবে অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। সেই জন্য আমরা বলছি এখানে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত না করে
যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে রাষ্ট্রের সক্ষমতা অনুসারে, সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ন। সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকারে ওনারা আমাদেরকে দেবেন। এইটাতে একটা অগ্রগতি আছে। তারপরে হ্যাঁ, আইনসভার ক্ষেত্রে সে মহিলাদের নারীদের আসনের সংখ্যা যেমন আমরা বলেছি যে 50 থেকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমরা একমত, কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে, সেটা আমরা আমাদের প্রস্তাবে বলেছি। বাট এইটা আমরা বলেছি যে নেক্সট পার্লামেন্ট গঠন হওয়ার পরে যখন 300 ডাইরেক্টলি নির্বাচিত হবে এবং সংসদের সংশোধনী গৃহীত হলে বর্তমানের 50 এবং প্লাস আরো 50 নিয়ে যে 100 গঠিত হবে, সেই 400 সদস্য বিশিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে তার পরবর্তী সংসদে নারীদের নির্বাচনটা নারী আসন নির্বাচনটা হবে, সেটা তখন সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। বর্তমানের জন্য এক্সিস্টিং পদ্ধতি আমরা মনে করেছি যে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ন্যূনতম বয়স 21-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। আর প্রাইম মিনিস্টারের ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য যেটা আর্টিকেল 70-র কথা বলা আছে এবং সংসদের সদস্যদের স্বাধীনতা বাড়ানোর জন্য যে কথাগুলো বলা আছে, এটা বিগত দিনে আমরা আলাপ করেছি। আজকে যদি আবার করি তাহলে আলাপ দীর্ঘ হয়ে যাবে। যে আর্টিকেল 70-তে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত, কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। এখন অন্যান্য স্থায়ী কমিটির বিষয়ে আসছে। স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে সকলগুলো নিয়োগ করার জন্য যে প্রস্তাব দিয়েছিল, আমরা বলেছি এটা বাস্তবায়ন নয়। এটা সংসদের প্র্যাকটিসের উপর এবং সংসদ সদস্যদের উপরে, সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত। তবে আমরা এইভাবে একমত হয়েছি যে কিছু কিছু সংসদীয় কমিটির, স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে, যেমন পাবলিক আন্ডারটেকিং কমিটি, তার পুলিশ কমিটি বা সরকারি প্রতিষ্ঠান কমিটি, এই জাতীয় কিছু কিছু কমিটি আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করা যায়, এই বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে। আর সংসদের এইটা কনস্টিটিউশন আর্টিকেল 76 হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটিগুলো বিষয়ে বিস্তারিত বলা আছে। এইটার অনুবলে পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওরে কিছু সংশোধনী আনতে হবে। সেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওর সংবিধানের কোনো বিষয় নয়, সেটা পার্লামেন্টে আলোচনার মধ্যে দিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করা যায়।